শীতের হিমেল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সকাল আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতির এক অনন্য উপহার, শীতকালীন সবজি। এই মৌসুমে বাজার ভরে ওঠে টাটকা ফুলকপি, বাঁধাকপি, গাজর, শালগম, মূলা আরও নানা রকমের সবুজ শাকসবজিতে। এই শীতের সবজিগুলো শুধু স্বাদই অনন্য নয়, পুষ্টিগুণে কিন্তু ভরপুর। কিন্তু সঠিক সংরক্ষণ না জানলে এগুলো কিন্তু দ্রুতই নষ্ট হয়ে যেতে পারে। তাই কীভাবে আমরা এগুলোকে সহজ উপায়ে সংরক্ষণ করে রাখতে পারি যেন সারা বছর জুড়ে আমরা এগুলির টেস্ট পেতে পারি একবারে অক্ষুণ্ণ এবং সতেজ। তাই কিভাবে সহজ উপায়ে শীতের সবজিগুলো আমরা সংরক্ষণ করতে পারি সেটা জানতে হলে আজকের অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। তাহলে চলুন শীতের উপহারটুকু সংরক্ষণ করি সঠিক উপায়ে আর উপভোগ করি টাটকা শাকসবজি সারা বছর ধরে। তো প্রথমে আমি গাজর আর ক্যাপসিকাম দিয়ে শুরু করছি। গাজর আর ক্যাপসিকামগুলোকে ভালো করে পানিতে আমি ধুয়ে নিয়েছি, চাইলে আপনারা ভিনেগার দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। এবারে ক্যাপসিকামগুলোকে আমি আলাদা করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর গাজরগুলোকে খোসা ছেড়ে নিয়েছি। এবারে ক্যাপসিকামগুলোকে আমি আমার পছন্দের সাইজ মতো আমি কেটে নিব। অবশ্যই চেষ্টা করুন ভিতরে যে সাদা অংশটা আর বিচিগুলো এগুলোকে ফেলে দেওয়ার জন্য, তা না হলে কিন্তু আপনি এটা ডিপে ফ্রিজে রেখে দেওয়ার পরে কিন্তু দেখা যাবে যে ফ্রিজ থেকে বের করলে এটা কালো কালো হয়ে থাকবে, তখন কিন্তু দেখতে এটা খারাপ দেখা যাবে। তাই কিন্তু অবশ্যই এগুলোকে ভালো করে ছুরি দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ছুরি দিয়ে করছি, আপনারা কিন্তু চাইলে এখানে বটি দিয়েও করতে পারেন, তাহলে আপনাদের ইজি হবে বিষয়টা আরও। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। আমি আজকে ক্যাপসিকামগুলোকে কয়েকটা ভাগে কেটে নেব, 2-3টা সাইজে শেপে কেটে নেব আর কি। একটা হচ্ছে মাঝে মধ্যে যেন নুডলস বা চাউমিনে আমি ব্যবহার করতে পারি, আরেকটা হচ্ছে ভেজিটেবল রান্না করার জন্য সেখানে যেন ইউজ করতে পারি। এছাড়া রোল, বিভিন্ন ধরনের অন্যান্য জিনিসে যেন আপনি ইউজ করতে পারেন, সেজন্য আপনি সেটাকে ওই সাইজে কাটতে পারেন। তো 3টা সাইজ আমি কেটে নিয়েছি। একটা হচ্ছে পিৎজা, চাউমিন এই টাইপের দেওয়ার জন্য, আর একটা হচ্ছে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তো এবারে একটা প্যানে আমি একটু ফুটন্ত গরম পানি ভালো করে বলক তুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিব হচ্ছে 1/2 টিস্পুন চিনি, অল্প পরিমাণে দিব হচ্ছে বেকিং সোডা, আর সামান্য পরিমাণে লবণটা আমি অ্যাড করব। তো এবারে এই ক্যাপসিকামগুলোকে আমি একদম হাই হিটে 30 সেকেন্ডের জন্য গরম পানিতে রাখবো, ঠিক আছে? 30 সেকেন্ড পরে আমি এগুলোকে তুলে ফেলবো। এখানে সোডা আর চিনি দেওয়ার কারণ হচ্ছে চিনি হচ্ছে প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে, এছাড়া হচ্ছে এটা কালারটা সুন্দর রাখতে সাহায্য করবে। যদি কেউ চান তাহলে এটা স্কিপও করতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এবারে ঠিক একই পানিতে আমি বাকি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আমি লবণ, চিনি, সোডা কোনোটাই আর দিব না, কারণ শুরুতে যেটা আমি একবার দিয়ে নিয়েছি। তো 30 সেকেন্ড একটু হাই হিটে এটাকে বলক তুলে ছাঁকনি দিয়ে আমি এগুলোকে ছেঁকে আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এগুলিকে ছেঁকে আমি একটা গামছা বা পেপার, যেটা আপনার হাতের কাছে আছে, সেখানে আপনি এগুলিকে একটু শুকোতে দিবেন। হালকা যেন পানিটা যেন ঝরে যায় এই টাইপের করে একটা জায়গায় আপনি এগুলো বিছিয়ে শুকোতে দিবেন, যাতে এক্সট্রা পানিগুলো শুকিয়ে যায়। তো এবার আমি পানিগুলো ফেলে দিয়েছি, নতুন করে পানি নিয়েছি গাজরের জন্য, তা না হলে কিন্তু এই পানিটার সাথে গাজর দিলে কালারটা কিন্তু ডিসকালার হয়ে যেতে পারে। তাই নতুন করে পানি নিয়ে নিয়েছি। এবারে এই পানির মধ্যে আমি অল্প পরিমাণে একটু সোডা, হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। এবারে এই গাজরগুলোকেও কিন্তু আমি ক্যাপসিকামের মতো করেই 3টা সাইজে কেটেছি। একটা হচ্ছে বেশি চিকন, একটা হচ্ছে কিউব, আর একটা হচ্ছে চাইনিজ ভেজিটেবলের মতো করে কেটেছি। দেখতেই পাচ্ছেন 3টা সাইজে আমি কেটে নিয়েছি গাজরগুলোকে। যেহেতু সবাই কাটাকাটি করতে পারেন তাই আর এটা এক্সট্রা করে দেখালাম না, কারণ এত কিছু ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এইটাও আমি ঠিক 30 সেকেন্ডের মধ্যেই বলক তুলে নামিয়ে ফেলবো, এর বেশি রাখবো না, কারণ গাজরটা যাতে মানে হাফ কুক হয় এমন আর কি, মানে কচকচ করবে কিন্তু নরম হয়ে যাবে না, এই টাইপের সিদ্ধ আপনারা নামিয়ে ফেলবেন, যাতে আপনারা যখন এটা স্টোর করার পরে রান্না করবেন যেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই
খুব বেশি আপনাদের ঝামেলা না হয়, যাতে সেটা কুক হয়ে যায় আর কি দ্রুত। এই চিকেনগুলো দেখতে পাচ্ছেন, চিকেনগুলো চাইলে আপনারা ভাপ দিতে পারেন অথবা ভাপ না দিয়ে এটা এভাবেই ফ্রিজে রেখে দিতে পারেন ভাপ না দেওয়া অবস্থায়। তবে তো আমি ভাপ দিয়ে নিয়েছি। সবগুলোকে একই প্রসেসে আমি 30 সেকেন্ড করে চুলাতে রেখে তারপর এগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে আলাদা করে একটা জায়গায় বিছিয়ে শুকোতে দিব। গাজরগুলো কিন্তু আমার প্রসেসিং করা হয়ে গেছে। এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা সাদা পেপারে এগুলোকে কিভাবে বিছিয়ে রেখেছি, যাতে করে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। এক্সট্রা পানি যদি থেকে থাকে তাহলে কিন্তু ফ্রিজে রাখলে সেটা বরফ হয়ে যাবে, ঝামেলা হবে আপনাদের এটা খুলে নিতে। তো এবারে চাইলে আপনারা একটা জিপলক ব্যাগ যেগুলো কিনতে পাওয়া যায় অথবা পলিথিন নর্মাল, অথবা চাইলে আপনারা বক্সে কিন্তু এগুলিকে স্টোর করে রাখতে পারেন। তবে বক্স যাদের ফ্রিজ বড় তাদের জন্য বক্স রাখলে সেটা ভালো হবে, কারণ বক্স রাখলে কিন্তু ফ্রিজে একটু জায়গা একটু বেশিই লাগে। আর পলিতে করে রাখলেও সেক্ষেত্রে আপনারা জায়গা একটু কমই লাগবে। এছাড়া বক্সে নেওয়ার সুবিধা একটু বেশি, পলিথিনে নেওয়ার সুবিধা একটু কম থাকে, যার কারণে অনেকে বক্সটাই ইউজ করে বেশি। বক্সটা আপনি ইচ্ছা মতো চাইলে বক্সও রাখতে পারেন, পলিথিনও রাখতে পারেন। তবে বাতাস বের করে রাখবেন আর একটু খোলামেলা করে বিছিয়ে রাখবেন, যাতে করে এগুলো সব দলা পাকিয়ে না যায়, যাতে আপনারা এগুলো বের করার সময় ইউজ করতে সমস্যা না হয়। তো এবারে ওগুলোকে আমি ডিপে রেখে দিয়েছি, সবগুলোকে স্টাপলার মেশিন দিয়ে পিন করে। এবারে আমরা স্টোর করব হচ্ছে ব্রকলি কিন্তু স্যুপ, নুডলস, তারপরে সব টাইপের মানে ভেজিটেবলগুলোতে কিন্তু এই ব্রকলিটা ইউজ করা যায়, বাচ্চারা কিন্তু পছন্দ করে। আর যেহেতু কালারফুল সবজি তাই একটু বেশি পছন্দ করে বাচ্চারা। তো এই ব্রকলিটা আমি স্টোর করব হচ্ছে হালকা ভাপ দিয়ে, আগের মতো প্রসেস। তবে সেখানে আমি আগের মতো চিনি আর লবণ দিয়ে নিলাম। চিনি দেওয়ার কারণ হচ্ছে যাতে কালারটা সুন্দর থাকে, এই জন্য। যেহেতু সবুজ শাকসবজি সেগুলিতে আপনি যেগুলি কালারফুল শাকসবজি সেগুলিতে সবসময় হালকা একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। তো এটাও আমি 30 সেকেন্ড হালকা করে ভাপ দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেলছি। চাইলে এই পর্যায়ে আপনারা ঠান্ডা পানিতে, যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ঠান্ডা পানিতে আপনারা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। সেখান থেকে ছেঁকে আপনারা আবারও এটাকে পানি ঝরিয়ে একই প্রসেসে পলিথিনে ঢুকিয়ে অথবা জিপলক ব্যাগে ঢুকিয়ে আপনারা এটাকে ফ্রিজে ডিপে রেখে দিতে পারবেন। যখন লাগবে তখন চাইলেই নিতে পারবেন। রান্নার করার মাঝামাঝি বা শেষ অংশ যদি আপনারা দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে ফেলেন, খুব বেশি কুক করতে হবে না, কারণ এটা অলরেডি হাফ কুক হয়ে গেছে। এইভাবে পিন করে রেখে দিবেন। তো এবারে আমরা হচ্ছে স্টোর করব পেঁয়াজ পাতা, অনেকে এটাকে পেঁয়াজ কলিও বলে, তা আমরা পেঁয়াজ পাতা বলি আর কি। তো এইটাকে আমরা ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু মুছে নিয়েছি যাতে এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। তো এবারে নাইফের সাহায্যে আমি এটাকে ইচ্ছে মতো জাস্ট কেটে নিচ্ছি। চাইলে আপনারা একটু মিহি কাঁচামরিচের মতো কুচি কুচি করে কেটে নিতে পারেন। এটা কিন্তু চাইনিজ যে কোনো রান্নাতেই ইউজ করা যায়, এছাড়া নুডলস সব সবজিতেও ইউজ করতে পারবেন। তো যখন আসলে শীত চলে যাবে তখন কিন্তু চাইলে এইসব আপনি আর পাবেন না, আর পেলেও অনেক দাম বেশি থাকবে, তখন কিন্তু আপনারা চাইলেও এটা ব্যবহার করতে পারবেন না। আর যদি এটা আপনার হাতের নাগালেই থাকে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে যে কোনো সময় যে কোনো কিছু তৈরি করতে কিন্তু আপনারা হাতের কাছে এটা পেয়ে যাচ্ছেন। তো তাই আসলে সংরক্ষণ করে রাখাটাই ভালো। এখন যেহেতু সব কিছুর দামই কম আছে, এখনই সময় আসলে সব কিছু সংরক্ষণ করে রাখা। এই যে আমি ক্যাপসিকাম, গাজরগুলো সংরক্ষণ করে রেখেছি, দেখতেই পাচ্ছেন সেগুলি কীরকম ভেঙে ভেঙে যাচ্ছে, জাস্ট একদম ঝুরঝুরে হয়ে গেছে। আমি কিন্তু চাইলেই যখন রান্না করবো তখন এটা ইউজ করতে পারবো। বের করলে হাত দিয়ে কিন্তু আমার হাতে নিতে পারবো আমি ইজিলি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে করে কিন্তু সব কিছু সংরক্ষণ করতে হবে আপনাদেরকে। তো আমি এর আগে মটরশুঁটি সংরক্ষণ করেছিলাম, মটরশুঁটিগুলো দেখেন কেমন হয়েছে। আমি জাস্ট রান্নাতে দিয়ে দিব। এই মটরশুঁটিগুলো কিন্তু আমি হালকা মানে ভাপ দিয়ে নিয়েছি, একদম 15-20 সেকেন্ডের মতো ভাপ দিয়ে তারপরে এগুলোকে আমি ফ্রিজে রেখেছি।
যদি চান আপনারা কাঁচা রাখবেন, কাঁচাও রাখতে পারেন, তবে একবার আমি কাঁচা রেখেছিলাম, আমার অভিজ্ঞতাটা ভালো ছিল না, তাই আমি একটু ভাপ দিয়ে রেখেছি। তো আজকে আমরা টমেটো সংরক্ষণ করব। টমেটো আসলে কয়েকটা উপায়ে সংরক্ষণ করা যায়, আমি আজকে আপনাদেরকে কয়েকটা উপায় দেখিয়ে দিব। টমেটোকে আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে কয়েকটা ভাগে মানে ইচ্ছা মতো কেটে কয়েকটা ভাগে ভাগ করে তারপর আপনারা চাইলে বক্স অথবা পলিথিনে যেভাবে রাখেন না কেন ডাইরেক্ট মানে সরাসরি নর্মাল ডিপ ফ্রিজে রেখে দেবেন আর কি। তো ডিপ ফ্রিজে যখন আপনি রাখবেন তখন আপনি টানা কয়েক মাস আপনি পরে যদি এটা ইউজ করেন, এইভাবে আপনার টমেটো কিন্তু বছর জুড়ে খেতে পারবেন না, মাসে 2-3 মাসের মধ্যেই কিন্তু খেয়ে ফেলতে হবে যদি এইভাবে টমেটো রাখেন। আপনি বেশি দিন রাখলে সেটা বললামই তো, রান্না দিলে রান্না এটা সেদ্ধ হতে চাইবে না, একটু ফোমের মতো হয়ে মানে তরকারিতে ভেসে থাকবে আর কি, গলতে যায় না সহজে। তো তারপরও আমি রাখলাম। তো চলে যাচ্ছে পরের প্রসেসটা হচ্ছে আমি একই রকমভাবে টমেটোগুলোকে ধুয়ে ভালো করে এভাবে করে কেটে নিব। তারপর একটা প্যানে আমি সব টমেটোগুলোকে ঢেলে দিয়েছি, কোনো রকম পানি আমি অ্যাড করব না, টমেটোর যে রস থাকবে সেটা, এছাড়া এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না, কারণ টমেটোটা কিন্তু যখন হালকা সিদ্ধ হওয়া শুরু করবে তখন কিন্তু ভিতর থেকে অলরেডি পানি বের হওয়া শুরু করবে, তাই কিন্তু এক্সট্রা পানি দিলে সেগুলো অনেক সময় লাগবে, টমেটোগুলো একদম মানে ভর্তা হয়ে যাবে। আজকে টমেটোটা আমি খুব বেশি ভর্তা করব না, জাস্ট একটু ভাপ দিয়ে এক্সট্রা যে পানিটা থাকবে সেটা বের হলে সেটা হালকা একটু শুকিয়ে আমি টমেটোগুলোকে মানে সংরক্ষণ করব। চাইলে আপনারা এগুলোকে একদম ভর্তাও করে ফেলতে পারেন সসের মতো আর কি, সেভাবেও রাখা যায়। সেভাবে ছোট ছোট কিউব করে ওই বরফের যে আইস বক্সটা আছে সেখানে আপনারা চাইলে ছোট ছোট কিউব করে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে তখন বের করে ইফতারিতে বা রান্নার সময় কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এগুলো প্রায় আমি সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে ঠান্ডা করতে দিব। আর এদিকে আমি অন্য একটা ভেজিটেবল স্টোর করতে শুরু করব। এই পর্যায়ে আমরা স্টোর করব হচ্ছে সিম কিন্তু খুব পছন্দের একটা ভেজিটেবল, আর সিমের ভর্তা, সিম দিয়ে হচ্ছে তরকারি সব কিছুই কিন্তু অনেক অনেক পছন্দের। তো যখন আসলে সিজন চলে যাবে তখন তো আর সিমটা পাবো না, ভর্তাও খেতে পারবো না, তো ভাবলাম যে আমি কিছু সিমও সংরক্ষণ করে রাখি। আর বিচিওয়ালা সিম কিন্তু অনেক পছন্দ আমার, যেগুলোতে বিচি থাকে শেষ পর্যায়ে সিমগুলো খুব টেস্ট লাগে। তো প্রথমে আমি এই সিমগুলোকে ভালো করে আর কি আঁশগুলো ফেলে নেব 2 সাইড থেকে। আর চাইলে আপনারা মাঝখানে পিস করতে পারেন, কিন্তু মাঝখানে আমি কোনো রকম টুকরা করব না, এগুলোকে আমি আস্তই রেখে দিব। আর ভালো করে ভিতরটা দেখে চেক করে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে তারপর এগুলোকে আপনারা প্রিপেয়ার করবেন। চাইলে আগেও ধুয়ে নিতে পারেন, চাইলে কাটার পর ধুতে পারেন। তো এবারে আমি একটা প্যানে পানি গরম করতে দিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণে লবণ আর হাফ টি স্পুনের মতো একটু তেল। তো এই তেলে আমি হচ্ছে কিছু ফুলকপি কেটে নিয়েছি, এবার এই ফুলকপিগুলোকে আমি এই তেলের মধ্যে হালকা সিদ্ধ করে নেব, ওই আগের মতো 30 সেকেন্ড আর কি, ঠিক আছে। আমি যেহেতু সিম নিয়েছিলাম, সিম যদি এখন আমি দিই তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই আমি সিমটা না দিয়ে আগে ফুলকপিটা দিলাম। তো এবার আমি 30 সেকেন্ডের মতো এগুলোকে একটু ভাপ দিয়ে নিলাম। চাইলে আপনারা এই পর্যায়ে ভাপ থেকে নামিয়ে সরাসরি ঠান্ডা পানিতে এগুলোকে রাখতে পারেন ভিজিয়ে কিছুক্ষণের জন্য, তাহলে এগুলো কুক বন্ধ হয়ে যাবে, যা কুক হয়েছে তাই, এর থেকে বেশি কুক হতে পারবে না। তবে আমি এই পর্যায়ে এগুলোকে ঠান্ডা করেই আমি ফ্রিজে রেখে দিব, আর আলাদা করে কোনো ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রাখবো না। তো ছাঁকনি দিয়ে তুলে আমি এগুলোকে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। একই পানিতে আমি ফুলকপিগুলোকে উঠিয়ে এবার আমি সিমগুলোকে দিলাম, যেহেতু সিম সবুজ কালার তাই সিমটা পরে দিলাম। সিমটাও কিন্তু আমি 30 সেকেন্ডের মতো ভাপ দিয়ে নিব। ভাপ থেকে উঠিয়ে আমি এগুলোকে ঠান্ডা করতে দিব যেন পানিটা ঝরে যায়, একবার ছাঁকনিতে ছেঁকে নিব। এক্সট্রা পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখবেন, এক্সট্রা পানি থাকলে কিন্তু সেগুলো ফ্রিজে রাখলে বরফ হয়ে যাবে। তো এই যে সিমগুলো ঠান্ডা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কালার কিন্তু খুব বেশি একটা চেঞ্জ হয়নি। তো এগুলোকে আমি একটা পলিথিনের ব্যাগে করে রেখে দিব।
এইবার এই ফুলকপিগুলোকে আমি একই রকমভাবে একটা ব্যাগের মধ্যে ঠান্ডা করে তারপরে স্টোর করব। এই সব কিছু কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখবো, কোনো কিছু কিন্তু নর্মালে থাকবে না যদি স্টোর, তাই আমরা সব কিছু কিন্তু ডিপ ফ্রিজে রাখবো। এরই মধ্যে টমেটো ঠান্ডা হয়ে গেছে, টমেটোগুলোকে আমি আলাদা করে স্টোর করব। টমেটোগুলো চাইলে আপনারা বক্সেও রাখতে পারেন, আমি কিন্তু পলিথিনের মধ্যে স্টোর করছি। এখানে আমি টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে টমেটোগুলোকে ব্লেন্ডার করে রাখতে পারেন। ব্লেন্ডার করে রাখলে আপনি পরবর্তীতে সেগুলো দিয়ে সস তৈরি করতে পারবেন। আনসিজনে যখন টমেটো পাওয়া যাবে না বা দাম বেশি থাকবে, তখন ডিপ থেকে বের করে আপনারা সস তৈরি করতে পারবেন খুব সহজে। তারপরে আপনি ব্লেন্ডার করে সেখান থেকে আপনারা কিউব কিউব করে তরকারিতে দিতে পারবেন, যে কোনো রান্না দিতে পারবেন। আর এভাবে যদি আপনারা পলিথিনে করে রাখেন তাহলে ফ্রিজ থেকে বের করে এটা যখন শক্ত হয়ে যাবে তখন ছুরি বা বটি দিয়ে প্রেস করলে এটা আলাদা করে ভাগ ভাগ হয়ে যাবে। তখন আপনি বক্সে বা একটা প্যাকেটে করে রাখলে যে কোনো সময় রান্না করলে সাথে একটু নিয়ে দিতে পারবেন। তো আমি এটাকে ফ্রিজ করে রাখবো, ঠান্ডা হলে পরে সেগুলোকে আমি ভাগ ভাগ করে কেটে নিব। তো একই রকমভাবে আমি এগুলোকে সবগুলোকে পিন মেরে স্টোপার মেশিন দিয়ে সিল করে তারপরে আমি এগুলোকে ফ্রিজে ডিপ করতে দিয়ে দিব। সব কথা শেষ কথা হলো, আসলে আপনি যাই চান আপনি ফ্রিজে রাখতে পারবেন। সেটাকে আপনারা প্রথমে সেটাকে আগে প্রিপেয়ার করে নিতে হবে, তারপর আপনারা সবকিছু চাইলে ফ্রিজে রেখে সংরক্ষণ করে বছর জুড়ে খেতে পারবেন। তো এরকমভাবে আপনি চাইলে বাঁধাকপি আসলে ফ্রিজে ভাপ দেওয়ার প্রয়োজন হয় না, ভাপ না দিয়ে আপনি বাঁধাকপি রাখতে পারেন। কাঁচামরিচ আপনারা স্টোর করতে পারেন নর্মাল ফ্রিজে অনেক দিন, যদি ঠিকমতো আপনারা সেটা সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে পদ্ধতি অবলম্বন করলে নর্মাল ফ্রিজে কিন্তু আপনারা টানা 1 মাস রেখে খেতে পারবেন। আর যদি ডিপে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনাকে এগুলোকে পুরোপুরি কাঁচামরিচগুলোকে একেবারে কেটে ডিপে রেখে দিতে হবে, জাস্ট বের করে দিয়ে দিতে হবে। আসলে সবাই কম বেশি সব কিছু স্টোর করার পদ্ধতি জানে। যারা গৃহিণী তারা কিন্তু মোটামুটি সবাই জানে কিভাবে কোন জিনিসটা সংরক্ষণ করে রাখতে হবে। তারপরও আমি যেভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি যারা নতুন গৃহিণী তারা আজকে আমার ভিডিওটি দেখে কিছুটা হলে উপকৃত হবে। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো, তারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।